জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি তা হলো বিষয়টা হয়তো অনেকেরই জানা থাকতে পারে, বিশেষ করে বিষয়টা যেটা সেটা হয়তো জানা থাকতে পারে, তবে এই বিষয়টাকে জীবনে মেনে চলা, চরিত্রগত করা, আয়ত্ত করা নিয়ে আজকে আমরা এমন কিছু কিছু কথা শুনবো যেগুলি পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য এইরকম করে ভাবতে হয়। আমার জন্য তিনি যে কথাগুলি বলেছেন সেগুলি জীবনে শোনার ভেতর দিয়ে যেন মেনে চলি। তাই আজকে আমরা এই ভিডিওতে এমন কিছু কিছু কথা শুনবো যেগুলি আমাদের জীবনে চলার ক্ষেত্রে তা প্রয়োজনীয়। যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি আজকের এই যেই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। দেখবেন ঠাকুর একটা জায়গায় সত্যানুসরণে একটা বাণীতে ঠাকুর বলছেন, বকবগানি পূর্ণত্বের চিহ্ন নয়। এই বাণীটা হয়তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু এই বাণীটার অর্থটা কি? শব্দগুলিকে আমরা যদি একটু ব্রেক করে করে দেখি, তাহলে এক একটা শব্দকেও না অনেক রকম আঙ্গিকে দেখা যায়, আর সেগুলোকে কম্বাইন করে এই বাক্যটা, এই ঠাকুর যে কথাটা যে বলেছেন, এই বাণীটার বিভিন্ন রকম ভাবে জীবনে তা বোঝা যেতে পারে। আর বুঝে সেটাকে জীবনে আয়ত্ত করা, ফুটিয়ে তোলা, যাই বলি না কেন, তা তখন করা সম্ভব হতে পারে এই একটা বাণীকেই, কিন্তু 10 রকম ভাবে কিংবা অনেক রকম ভাবে আর কি। যেমন জিনিসটাকে যদি আমরা একদম উপর উপর থেকে দেখি, একদম সরাসরি ভাবে যদি কেউ ফট করে পড়ে বকবগানি পূর্ণত্বের চিহ্ন নয়, তখন তার মাথাতে হয়তো প্রথমেই আসবে বকবগানি মানে শুধু মুখে বকবক করা। অর্থাৎ এই বকবক করাটা যে পূর্ণত্বের চিহ্ন তা কিন্তু নয়। অর্থাৎ তার ভিতরে যে পূর্ণত্বের প্রকাশ হয়েছে, সে যে পরিপূর্ণ, সে এখনো কিন্তু তা নয়, এখনো সে হয়ে ওঠেনি। ঠাকুর সেটাই বলেছেন যে বকবগানি পূর্ণত্বের চিহ্ন নয়। একজন হয়তো এইরকম করে বুঝলো, কিন্তু বাণীটাকে শুধু এটাই, শুধু কি এই একটা আঙ্গিকেই ভাবা যেতে পারে? এইখানেই আসতে হচ্ছিল সেই কথাটা। অর্থাৎ যে এই বাণীটাকে আমরা নানান রকম ভাবে যে ভাবতে পারি, তার কারণ কি? তার কারণ আমাদের জীবন, আমাদের জীবন এমন একটা জিনিস না, পার্সপেক্টিভের উপরে অনেক কিছু ডিপেন্ড করে থাকে আমাদের লাইফ। আমাদের জীবনের অনেক গল্প পার্সপেক্টিভের উপরে ডিপেন্ড করে কিন্তু থাকে। অর্থাৎ আমি একটা জিনিসকে কেমন ভাবে দেখছি সেটার উপরেই। আমি একটা জিনিস হয়তো দেখছি, আমি যদি সেটার ভালো গুণটাকে লক্ষ্য করে, তার ভালো দিকটাকে লক্ষ্য করে যদি সেটাকে আমি দেখার চেষ্টা করি, তাহলে তো সেই ভালো গুণটা আমার মধ্যে হয়তো প্রবেশ করবে, সেটাকে তখন আমি হয়তো আয়ত্ত করব। সেই একই জিনিসকে যদি আমি একটা নেগেটিভ ওয়েতে দেখি, যদি একটা তার দোষ দেখি, তার দোষদৃষ্টি দেখি, সেই জাতীয় জিনিস যদি আমি দেখে একটা নেগেটিভ ফিলিংসকে, একটা নেগেটিভ ভাবকে যদি নিজের মধ্যে যদি আমি ভাবার চেষ্টা করি, নিজে যদি সেটাকে নিয়ে চিন্তা করি, তাহলে সে একই জিনিসের প্রভাব একটা নেগেটিভ ওয়েতে পড়লো। ঠিক একই রকম ভাবে এই যে বাণীটারও ঠিক তাই। তাই এখানে বকবগানি কেবলমাত্র কিন্তু মুখের না, আমাদের মনেরও কিন্তু আছে। কেন? তার কারণ যেমন হয়তো এখনই এই যে আলোচনাটা যারা যারা আমরা এখন শুনছি, একটু যদি আমরা ভেবে দেখি, দেখবেন এই আলোচনা শোনার সময়, আলোচনা তো শুনছি শুনছি ঠিকই, কিন্তু নিজের মনের মধ্যে অনেক কিছু বকবক হচ্ছে, যার ফলে এই কথাগুলি হয়তো অনেকটাই
হয়তো আমি স্কিপ করে যাব, হয়তো ভিডিওটা চলছে ঠিকই, কিন্তু তা সত্ত্বেও মনে হবে একটা সময় পর, আরে ওই জায়গাটায় কি ছিল, ওটা কি ছিল। অর্থাৎ গভীরভাবে মনোনিবেশটা হয়নি। কেন হয়নি? ওই বকবগানির জন্য। তাই এই যে মনে মনে বকবগানি, এই জিনিসটাই হলো পরম পূজ্য শ্রী আচার্যদেব বলছেন যে এই মনে মনে বকবগানি এক বলতে পারেন এমন একটা জিনিস, এই মনে মনে যত বকবক হয় না, আবার এই বকবগানিটা বেশিরভাগ ক্ষেত্রে কখন হয় আর কি নিয়ে হয়? এই বকবগানিটা এই অতীতের হাহুতাশ নিয়ে আর ভবিষ্যতের কোনো পরিকল্পনা নিয়ে আমাদের মন বেশিরভাগ ক্ষেত্রেই তাই ভাবে, তাই বকবক করে। এমনকি দেখবেন, দাদা আজকে এই কথাটা বলছিলেন, তিনি যখন কোনো কথা বলছেন, সেখানে তো আমরা অনেকেই বসে আছি, এবারে সে বসে থাকার ভিতরেও কেউ হয়তো তার কথা শুনতে শুনতে মনে মনে ভাবছি, ইস, আমার ছেলেটার কথা, আমার মেয়েটার কথা দাদার কাছে হয়তো বলতে হবে, এইটা নিবেদন করতে হবে, আরে ওই ওষুধটা খেয়েছি তো, ওই কাজটা করতে হবে, ওই জিনিসটা করতে হবে। অর্থাৎ সেই অবস্থায়, প্রেজেন্টে, সেই বর্তমান অবস্থায় আমি সেখানে কিন্তু ফোকাস নই। আমি হয় অতীত নিয়ে, না হয় ভবিষ্যৎ নিয়ে, কোনো না কোনো একটা জিনিস নিয়ে আমার মন সবসময় হয় এদিকে, না হয় এদিকে ধাইছে। এই জায়গাটায় অর্থাৎ নিজের বর্তমান অবস্থায় আমি এই জায়গাতে কিন্তু উপস্থিত নই, যার ফলেই জীবনে দেখবেন মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আনসাকসেসফুল হয়। এইটা হচ্ছে তার ওয়ান অফ দ্য মোস্ট বলতে পারেন একটা রিজন। এই কারণে এই বকবগানিটা, এই গল্পটা খানিকটা বলতে পারেন একটা পাত্র কিংবা একটা কলসি, যদি আমরা সেটা জলে ডোবাই দিয়ে যখন দেখবেন সেটাকে তোলা হয়, জলে ডোবানো অবস্থাতে যতক্ষণ না সেটা পূর্ণ হয়, সেই কলসিটা দেখবেন সেখান থেকে একটা সাউন্ড হতে থাকে, একটা বক 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 একটা শব্দ বেরোয় না সেখান থেকে? সেই শব্দটা কি জানেন দাদা? সেটাই বলছেন, সেই শব্দটাই হচ্ছিল আমাদের জীবনে ওই বক বক। আর পূর্ণত্বের চিহ্নটা কি না, ওই কলসিটা পূর্ণ হয়নি বলেই, পূর্ণ তখন হচ্ছে, তাকে জলে ডুবিয়ে তাকে ফিল করা হচ্ছে, জলটা ভরা হচ্ছে কলসিতে। তো সেই অবস্থায় ওই যে কলসিতে জলটা ভরা হচ্ছে এইরকম করে, তাই সেটা ওই যে বাবলসের মতন উঠতে থাকে, একটা যে সাউন্ড হয়, শুধু বক 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 একটা যে একটা বলতে পারেন শব্দ যে শোনা যায়, যখনই সেটা পূর্ণ হয়ে যায় তখন কিন্তু আর সেখান থেকে কোনো শব্দ আসে না, তখন আর সেখান থেকে ওই বকবগানি ওই জিনিসটা কিন্তু আর হয় না, ওই বক 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 ওই শব্দটা। মানুষের জীবনে ঠাকুরকে নিয়ে চলার গল্পটাও ঠিক তাই। অর্থাৎ আমি যে তাকে নিয়ে যে চলছি, এই চলার ভিতর দিয়ে কি হয় জানেন? আমরা শুধু কেবলমাত্র মুখেই বলি যে আমার জীবনে আমি ঠাকুর ধরে চলছি, কিন্তু আমার আচরণে যে তিনি কতটুকু আছেন সেটা যদি দেখতে যাই, হয়তো দেখা যাবে যে ছিটে ফোটাও আছে কিনা তাতেও নিজেরই সন্দেহ জাগবে। তার কারণ আমরা শুধু সংশয় জীবনে ভুগে থাকি, শুধু এটা না ওটা, সেটা না এটা, এই করতে করতে আমাদের জীবন কেটে যায়, যার ফলে নিষ্ঠার অভাবে, সেই টানের অভাবে আমাদের জীবনটা পরিপূর্ণ হয়ে ওঠে না, সে পূর্ণতা প্রাপ্ত হয় না, যার ফলে ওই বকবগানি। তাই এই যে বকবগানি পূর্ণত্বের চিহ্ন নয়। এই কারণে ওই যে একটা কথা আজকে দাদা বললেন, টইটম্বুর অর্থাৎ একটা কলসি, সেই কলসিরই বলতে পারেন যখন ওই জলটা যখন ভরাট হয়, সেই যে একটা বলতে পারেন পুরো একদম টইটুম্বুর অবস্থা যখন হয়ে আসে, একদম পুরো ভরে গেছে, তখন আর সে বকবগানিটা তখন আর হয় না। কেন হয় না? মানুষের জীবনের গল্পটা কেমন, ওটা তো একটা উদাহরণ দিয়ে তিনি বুঝিয়ে দিলেন। মানুষের জীবনের গল্পটায় তিনি তখন বললেন, আমাদের জীবনে জ্ঞান আর আচরণ, এই দুটোর সমন্বয় মানুষ যখন জীবনে
চলতে থাকে। আর সেই অনুসারে তার সেই জ্ঞান আর আচরণের সমন্বয় যখন তার প্রকাশ ঘটে, ঠিক যেখানে যেরকম ভাবে সে সেখানে ততটাই পূর্ণতা প্রাপ্ত। তাছাড়া নাহলে শুধু কি মুখে বললেই হয়? দাদা আজকে একটা কথা বললেন যে আমাদের এই যে জগৎ, ঠাকুরের জগৎ, বিশেষ করে তিনি যা বলেছেন এই সৎসঙ্গ জগতে না, দাদা বললেন মুখে বলায় এখানে কোনো ইয়ে নেই, এখানে কর্ম করে দেখাতে হবে, করার ভিতর দিয়ে হাসিল করতে হবে যা আমার লক্ষ্য, যেটা আমি চাইছি, কিংবা যা আমার বলতে পারেন ইচ্ছা, প্রাপ্তির আশা, যাই বলি না কেন, আমি এবারে যাই ভাবি না কেন, তার জন্য তদনুপাতিক ভাবে আমায় করে চলতে হবে। এখানে করা বাদ দিয়ে শুধু মুখের কথাই কিন্তু এখানে হয় না। এই কারণে যেমন একজন ডাক্তার তিনি প্রথমে হয়তো জ্ঞানার্জন করলেন, সেই জ্ঞানটাকে ব্যবহার করে তিনি তখন কি করছেন, তার পেশা যেটা তিনি সেটাকে পরিপালন করে চলছেন। তার সাথে তার আচরণটা যখন ডাক্তারের মোতাবিক হয়, তখনই সেই জ্ঞান আর আচরণ মিলেই তখন তার মধ্যে সেই ডাক্তার এবং ডাক্তারি করাটা দুটোই তখন সেই দুটোর সমন্বয় তখন তার মধ্যে সেটা পূর্ণতা হয়, তখনই তিনি সেটা পরিপূর্ণ হন। এই কারণেই এই যে কথাগুলি আমাদের জেনে জীবনে মেনে চলতে হয়। যেমন একটা বিষয়, আরেকটা দিক দিয়েও তিনি তখন বললেন, দাদা তখন বলছেন যে আরেকটা দিক, যেমন এই যে বকবগানি পূর্ণান্তের চিহ্ন নয়, তার মানে হলো আমি যখন কোনো বিষয়, কোনো জিনিসে যখন আমি কারোর সাথে কথা বলছি, যেখানে কোনো কিছু বলছি, সেখানে যতটা সম্ভব আমি টু দি পয়েন্ট বলার চেষ্টা করব, যতটা সম্ভব। আর এই টু দি পয়েন্ট যত বলবো ততটাই দেখবেন কি হয়, সেখানে তার জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটে। সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করতে গিয়ে, যাচন করতে গিয়ে, সে কথা বলতে গিয়ে এটা ওটা একটু মাত্র আসতেই পারে, কিন্তু আমি যদি সে পয়েন্টটা থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে কি হবে না, আমি বিষয়টা থেকে তখন কি হলাম, ছিন্ন হয়ে গেলাম। যার ফলে ছিল এক, হলো আর এক, টার্গেট ছিল এক, তার প্রকাশ ঘটলো আরেক। এই কারণে আমাদের এই যে ভাবনা চিন্তাগুলি যতটা শার্প হয়, আর যত আমরা তার কথাগুলি মেনে চলি না, আমাদের মন তত ফোকাসড হয়। আর মনটা যত ফোকাসড হয়, মানুষ তার জীবনে ততটাই বলতে পারেন তার যে অবস্থায়, যেখানে যেমনভাবে যতটুকু বলা প্রয়োজন সে ততটুকুই বলবে সেই পয়েন্টে, আর তখনই বাস্তবে তার জ্ঞানের প্রকাশ। আর সেই জ্ঞান যে সে জ্ঞানার্জন করেছে, আর সেই যে একজন এমন প্রকৃত জ্ঞানী হয়ে উঠছে, সেটাও সেখান থেকে বোঝা যায়। আর এই যে জ্ঞানী, দেখবেন আমরা সাধু শব্দটা শুনেছি না, এই সাধু কাকে বলা হয়? সাধু দাদা আজকে বলছেন সিদ্ধির কৌশলকে যিনি চরিত্রগত করেছেন। সিদ্ধির কৌশল মানে হচ্ছিল সমাধান। সহজ কথা বলতে গেলে জীবনের প্রত্যেকটা জিনিসের সমাধানকে যিনি জীবনে খুবই সহজে, খুবই স্বাভাবিকভাবে চরিত্রগত করে নিয়েছেন, তিনি সাধু। এবারে এই জিনিসগুলি তিনি কখন করতে পারেন? যখন তিনি তার জীবনে নিজে, তার আচরণে তিনি সেই জ্ঞানগুলিকে যখন ফুটিয়ে তুলবেন, তখনই তিনি এটা পারবেন। এই কারণেই দেখবেন আমরা প্রার্থনায় একটা জায়গায় বলি না, সাধু সঙ্গ মই দেবনিত, সাধু সঙ্গ। এই কারণে আচার্য সঙ্গ যখন মানুষ করে, যখন তার সান্নিধ্যে যখন মানুষ আসে, তার সাধু সঙ্গ না এমনি তখন হয়। তখন
তার জীবনে তার সাধু সঙ্গ এমনি হবে। কেন? না, তার কারণটা কি? এই যে সাধু কথার মানেটা কি যে শুনলাম, এটাই আমি ভাবি না যে এইটা কি আমার জীবনে আমায় আচার্য যাকে বলছি, আমার জীবনে আমার আচার্যদেব, আমি তো তার মধ্যে এই জিনিসটা খুবই ন্যাচারালি দেখতে পাই। খুবই সিম্পল ওয়েতে তিনি ধরা দেন সেই জায়গায়, তিনি দেখিয়ে দেন দয়া করে। তাহলে তার সঙ্গ যখন করি, তার চাইতে বড় আর সাধু সঙ্গ এই দুনিয়ায় আছেটা বা কি? এই দুনিয়াটায় আছেটা বা কি? তাকে বাদ দিয়ে আবার আমি ভাবছি সাধু সঙ্গের কথা, তাই না? এই কারণে এই যে জিনিসগুলি, এই ভাবনাগুলি, এইগুলো ততটাই আমার মধ্যে আরো ক্লিয়ার হবে, আরো ততটাই এই ভাবনা চিন্তাগুলি আরো শার্প হবে, যত আমি তার কথাগুলিকে মানব। এই মেনে চলা, এই জায়গাতেই কিন্তু দেখবেন দাদা বারে বারে জোর দিচ্ছেন। তার কারণ আমাদের একটা বলতে পারেন মানুষের এমন একটা গুণ আছে, সেই গুণটা হলো সে শুধু শুনে নিজেই থেকে যাবে, আর সেই শোনা কথাগুলিকে অপরকে বলতে বেশ মজা লাগে। ব্রহ্মজ্ঞানী শাস্তে বাইরের জগতে দারুণ লাগে, নিজের সংসারের বেলায়, নিজের পরিবারের মধ্যে, নিজের ইয়েতে যখন কোনো কিছু একটা অসুবিধাকর সৃষ্টি হয়, অসুবিধাকর পরিবেশ কিংবা কোনো সমস্যা এসে দেখা দেয় বা কোনো কিছু হয়, তখনই সংসারী সাজি। দাদা বলছেন এটা তো ঠাকুরেরই বলে থাকা একটা বাণী, ঠাকুরই তো বলেছেন, সত্যনারায়ণ দেখবেন এরকম একটা বাণী আছে। তাহলে সেখানে আমার বহিঃপ্রকাশটা কেমন ঘটলো? সেখানে আমার ঠাকুর, সেখানে আমার আচরণের মধ্যে আদৌ আছেন? তার কারণ আমি তো লোকের বেলায় ব্রহ্মজ্ঞানী সেজেছি, নিজের বেলায় সংসারী হয়ে গেলাম। নিজের বেলায় তার জ্ঞানগুলো কোথায় গেল? নিজের বেলায় ঠাকুরকে ধরে যা যা জীবনে যত ইন্টেলেকচুয়াল কথা, যত এবারে যাই বই না কেন, সেগুলো তখন কোথায় গেল? সেগুলো অ্যাপ্লাই করি না। নিজের সংসারের বেলায় যখন ঘটছে, নিজের পরিবারে যখন ঘটছে, তখন হা হুতাশ হয়ে ভাবছি, বসছি, আর শুধু ভেবে ভেবে নিজের দিন কাটাচ্ছি। আর যখন অপরের বেলায় হচ্ছে, তখন বলতে বেশি তো মজা লাগছে। ঠাকুর এই কারণেই তো বলেছেন, বরঞ্চ পারলে তার উল্টোটা করো, এমন তার চাইতে অন্তত ভালো। অপরের বেলায় বরঞ্চ সংসারে সেজে যাও, গিয়ে দাঁড়াও, তার পাশে থাকো। তা না হলে ঠাকুর যে জিনিস চেয়েছেন, ঠাকুর বাস্তবে এত কথা কি কারণে বলেছেন? উত্তরণের জন্য। উত্তরণ মানে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, জীবনটা যাতে সৎ পথে এগিয়ে যায়, সেই কারণে তার এত কথা। তাহলে যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনার ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।